ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাই। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সৌরভ হাসান এবং সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার। দুজনকে স্বাগত জানাই। আশরাফ কায়সারকে দিয়ে শুরু করি শুরুফ হোসেনের অনুমতি নিয়ে। এই যে সিএসি নুরুল হুদা রিমান্ডে গেছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু কালকে যেটা ঘটলো এটি নিয়ে আপনার একটা ফেসবুক পোস্টও দেখেছি, একটা রেফারেন্স টেনেছেন আপনি, কিন্তু তারপর মব তো কাম্য নয়, সেটা যে আগে করুক এখনও আবহাওয়া হবে তা তো হতে পারে না। সেই জায়গাটায় আমরা এটা কন্ট্রোল করতে পারছি না, সরকার ব্যর্থ এভাবে বলবো কি? দেখুন না, গতকালকে আমার ওই দৃশ্যটা দেখে, ভিডিও দেখে আমার অনেক লজ্জা হয়েছে, আমি লজ্জিত হয়েছি এবং আমার মনে হয়েছে যে যারা এই ধরনের মব সন্ত্রাস করছে তাদেরকে জরুরিভাবে আইনের আওতায় আনা দরকার। সিএসি নুরুল হুদা 8 বছর আগে বা 6 বছর আগে কোথায় কি করেছেন সেটার আইন অনুযায়ী বিচার হবে এবং বাংলাদেশের ভোট ব্যবস্থা নষ্ট করার ক্ষেত্রে তার শেয়ার অফ লায়াবিলিটিস ওনাকে ভোগ করতে হবে। যেমন ব্যুরোক্রেসিতে যারা ছিলেন, বেসামরিক প্রশাসনে ছিলেন, পুলিশে ছিলেন, আওয়ামী লীগের ভেতরে ছিলেন, শেখ হাসিনার ক্যাবিনেটে যারা ছিলেন, সবাইকে আমি বলবো বাংলাদেশের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। মব জাস্টিসকে আমি ইনজাস্টিস বলি, সন্ত্রাস বলি, এবং যেই লোকগুলো এই কাণ্ড ঘটিয়েছে তারা সন্ত্রাসী, তারা যেই দলেরই হোক না কেন তাদেরকে আপনার আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে আর একটি ঘটনাও না ঘটে। আজকে আমি যে পোস্টটি দিয়েছি সেটি গতকালকের ওই ঘটনার সাথে সম্পর্কিত না। আমার মনে আছে যে আমি যখন বিচিত্রায় কাজ করতাম আমি প্রায় অবাক হয়ে যেতাম 73 সালে একজন রাজনীতিক কি করে বলতে পারেন আমি রাজনীতিতে ভায়োলেন্সে বিশ্বাসী। এটা আজকের মবের সাথে, যেহেতু মব আলোচনা এসছে হয়তো এই জন্য রেলেভেন্ট মনে হচ্ছে। 73 সালে যখন বাংলাদেশ মাত্র স্বাধীনতার পরে গড়ে উঠতে শুরু করেছে, তখন যখন একজন পলিটিশিয়ান এই কথা বলেন এবং দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, দলের ভেতরে আমরা ওই প্রবণতা বেশি দেখতে পেয়েছি, সন্ত্রাস করার, ভায়োলেন্স করার, মব ইনজাস্টিস তখনও হচ্ছিল। ইনফ্যাক্ট বিচিত্রার ওই কাভার স্টোরিটা ছিল ভায়োলেন্সের উপরে, গণপিটুনির উপরে, মবের উপরে। কাজেই আমি অনেকদিন আগের থেকে এটা খুঁজছিলাম, আজ আমি খুঁজে পেয়েছি, পুরনো সংখ্যা তো ওই জন্য আজকে হাইলাইট করেছি যে শেখ ফজলুল হক মনি বা আওয়ামী লীগের চরিত্রের মধ্যে সন্ত্রাস বা মব ইনজাস্টিসের যে চরিত্র বা ডিএনএ রয়েছে সেটি তার জন্মকাল থেকে, সেটি তার শাসন সময়কাল জুড়ে, এমনকি স্বাধীনতার পরে। আমি তুলনা করতে চাইনি যে এটির আওয়ামী লীগের পাল্লা ভারী না আজকে যারা করছেন তাদের পাল্লা ভারী। সম্পূর্ণ আলাদা প্রেক্ষাপট, সম্পূর্ণ আলাদা বিচার ব্যবস্থা এবং আইন তার নিজস্ব গতিতে আগানো উচিত। ওই সময় কেন আগায়নি সেই দায় ওই দলকে নিতে হবে। আজকে যাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই দায় এই অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। এটি অত্যন্ত লজ্জার এবং আমরা কিন্তু মনে করি 3টি বিতর্কিত নির্বাচনের সমস্ত কুশীলব আপনার সামনে আনতে হবে, দিনের আলোতে বিচার করতে হবে। বাংলাদেশে ভবিষ্যতে যে কেউ ভোট চুরি না করতে পারে, কারচুপি না করতে পারে, কিন্তু কোনো রকমের বেআইনি পথে, কোনো রকমের সন্ত্রাস উস্কে দিয়ে কারো বাড়ি থেকে কাউকে বের করে আনার চেষ্টা, এটি আপনার জিরো টলারেন্স হতে হবে। আমরা কিন্তু মনে করি এটি গণ অভ্যুত্থানের সাথে বেইমানি এবং এ দিয়ে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই। সেই জায়গাটায় মানে হচ্ছে 10 মাস ধরে হচ্ছে, সরকার বলছে আমরা এটার সঙ্গে নাই, আমরা এটা কঠোর ব্যবস্থা নেব, এখন পর্যন্ত দৃশ্যমান কিছু আমরা দেখিনি। ইভেন সেনাবাহিনী পর্যন্ত কয়েক দফা প্রেস কনফারেন্স করে বলছে আর কোনো মব জাস্টিস করতে দেওয়া যাবে না, কিন্তু হচ্ছে। ঘটনাগুলো আমি জানি না মানুষের মধ্যে যেহেতু হয় নাই, এর আগে বিচারটা হয় নাই, যারা যারা করেছে তারা পার পেয়ে গেছে, এ কারণে এটা উৎসাহিত হচ্ছে কিনা। আমাদের এখানে আইনহীনতার বন্ধু আশরাফ কায়সারকে শুভেচ্ছা, আপনাকে ধন্যবাদ। আইনহীনতা, আইন না মানা এবং আইন নিজের হাতে তুলে নেওয়া অপসংস্কৃতি তৈরি হয়েছে স্বাধীনতার পরে তো বটেই, আগেও ছিল। যেটি দেখুন আশরাফ কায়সার 73-এর উদাহরণ দিয়েছেন। 73 থেকে আজকে 2025 কত বছর? 52 বছর না, কত? প্রায় 51 বছর, 51 বছর বা 52 বছর। তা আমরা কতটা আগালাম, কি করলাম? এত আন্দোলন হলো, এত কি বলে, এত পড়াশোনা, এত বিশ্ববিদ্যালয়, এত কি বলে, মানে আমরা শুদ্ধ চর্চার কথা বলি, রাজনীতিতে এত পরিবর্তনের আনার কথা বলি, মানে আমরা কোথায় যাচ্ছি? এর সবটাই যে রাজনৈতিক তা না, এটা হয়তো রাজনৈতিক কারণে। এবং এই যে কে এম নুরুল হুদা
কেএম নুরুল হুদা কেমরুল হুদা কেএম নুরুল হুদার সম্পর্কে মানে তার 2018 সালের হিসাবে নির্বাচনটা তার হাত দিয়ে ওনার সম্পর্কে এককভাবে আমি এটা বলতে পারি যে সবচেয়ে বেশি লেখা লিখছি। মানে তার এমন কোনো কথা, এমন কোনো আচরণ নাই যেটা আমি ধরিনি যে তিনি সেই রাতের ভোট থেকে শুরু করে, এবং তিনি তো বলছেন যে এখন আর রাতের ভোট হবে না, এখন থেকেই হবে, এবং তিনি রাশিয়ায় গিয়েছিলেন রাশিয়ার ভোট দেখতে, ভোট ব্যবস্থা দেখতে। মানে সবটা বাংলাদেশের লোক রাশিয়া থেকে নিন্দনীয়। এই লোক মুক্তিযোদ্ধা, তিনি সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। মানে অনেক একটি সাবেক নির্বাচন কমিশনার, আমাদের প্রিয় মানুষ, মাহবুব তালুকদারের বই যদি পড়ি, বইটা আছে নির্বাচন নামা, তাতে কিন্তু আছে উনি তো একা হয়ে পড়েছিলেন আর 4 জন ছিলেন একদিকে। কী ধরনের দুরবস্থা, মানে অসহায় অবস্থা ছিলেন এই মাহবুব তালুকদার। আমি তাকে বললাম যে ভাই আপনি ছেড়ে আসেন না কেন? উনি বললেন যে ছেড়ে গেলে তো আরও এই কথাটাই বা বলবে কে, নোট অফ ডিসেন্ট তো আমি দিতে পারি। তো এটি একটা বিষয়, এবং তার পুরো বইয়ে এটা আছে। এখন একজন লোক অপরাধ করেছে, তাই অপরাধ করেছে, অপরাধের বিচার হবে আইনানুগ বিচার। আমরা যদি সভ্য সমাজে থাকি, আইনি সমাজে থাকি, বিচার ব্যবস্থা যদি দেশে থাকে, তাই হ্যাঁ কেউ করতে পারে, যেমন একজন আসামি পলাতক, তাকে পাচ্ছে না পুলিশ, স্থানীয় আইন নিজের বাড়িতে, তো পুলিশকে কেন খবর দেওয়া হলো না যে পুলিশ যেয়ে দেখবে? আর মামলাটা হলো দুপুরে, মানে দেখুন কীরকম, দুপুরে মামলা হলো, সন্ধ্যায় তার বাড়িতে মব ভায়োলেন্স হলো। তো মব জাস্টিস না, মব ভায়োলেন্স। মানে সরকার প্রতিক্রিয়া দেখিয়েছে, দলও প্রতিক্রিয়া দেখিয়েছে, কিন্তু কোথায় জানি একটা গলদ আছে। মানে ঘটনা ঘটার পর প্রতিক্রিয়া, এবং এই ঘটনা তো এই প্রথম ঘটলো না। আর সরকার 32 নম্বর ভাঙার পরও কিন্তু প্রতিক্রিয়া দেখালেন, এবং প্রধান উপদেষ্টা বোধহয় 2 দিনে 3টা বিবৃতি দিয়েছেন। এখন এবারে বিবৃতি দিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আপনি বললেন যে 3 দিন আগে সেনা সদর দপ্তর থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে যে মব ভায়োলেন্সকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না। আমাদের এই আইন না মানার সংস্কৃতিটা কিভাবে বন্ধ করা যায়? ধরুন 5 আগস্টে গণ অভ্যুত্থানের পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া কিছু ঘটনা ঘটছে, সেটাকে এই করা যায়। এরপরে এই যে পর্যায়ক্রমে, এখন কেউ যদি মনে করে, যেমন বিগত সরকারের বিরুদ্ধে প্রধান অভিযোগ কি, যে তারা আইন কেয়ার করে নেই, আইনকে গ্রাহ্য করতো না। তারা মনে করতো তারা যেটা বলে, তারা যেটা সিদ্ধান্ত নেয়, তারা যেটা করে সেটাই হচ্ছে আইন। এখনও যদি সেই ধারায় চলে, তাহলে কি পরিবর্তন হলো? এতগুলো মানুষ জীবন দিল, এত কমিশন হলো, এত আইনের শাসন কথা বলছি আমরা, বিগত সরকারে আমলে যে গুম হয়েছে সেটা নিয়ে কমিশন করেছি। এই সরকারে আমলে এরকম এই সরকারের কর্মকাণ্ডের, এই সরকারের সময় এরকম কোনো ঘটনা না ঘটে, বিচার বহির্ভূত হত্যা না হবে, এবং আরেকটি ভবিষ্যতে আর অন্য কোনো সরকারে আবার গুম কমিশন না করতে হয়, বিচার বহির্ভূত হত্যার জন্য একটা বিশেষ বিচার বিভাগীয় কমিশন না করতে হয়। এদিকে আমার মনে হচ্ছে একটা, যেমন প্রথম দিকে অন্তর্বর্তী সরকার যে দায়িত্ব, মানে যে ধরনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন, মানুষ কিন্তু কী বলে অখণ্ডভাবে সমর্থন করেছিল যে এই সরকার সত্যিই একটা আশার আলো দেখাবে। কিন্তু ধীরে ধীরে সেটা মিয়ে যাচ্ছে, সেটা ফিকে হয়ে যাচ্ছে। এক ধরনের কোথায় যেন সরকারের মধ্যেও এক ধরনের সিদ্ধান্তহীনতা, দ্বিধাদ্বন্দ্ব, কি করবে, কি কর্তব্য বিমূঢ়তা, যার সর্বশেষ নজির বলবো যে সরকার নির্বাচন নিয়েও তো এক ধরনের এই ডিসেম্বর না জুন, সে জায়গাটা আসে নির্বাচন নিয়ে একটা বিষয় আছে। এখন যেটা হচ্ছে যে এটি হচ্ছে আশরাফ কাছের সাথে একমত যে মব ভায়োলেন্স হচ্ছে অপরাধ, সন্ত্রাস হচ্ছে অপরাধ, এটি, এবং আইনকেও হাতে তুলে নিতে পারে না, তাহলে তো রাষ্ট্র থাকে না, তাহলে তো এটা কি বলে জঙ্গলি দেশ হয়ে যায়। সে জায়গাটা আশরাফ আমি যে এই মবের কথা তো শুধু না, সব কিছু মিলেই এক সরকারের পক্ষ থেকে এক ধরনের বক্তব্য আছে যে আমরা তো বিগত সরকারের মতো আচরণ করতে পারি না, শক্তি প্রয়োগ করতে পারি না। হ্যাঁ, সেটা যদি বাঙালির চরিত্র, সেটা যদি এই সুযোগ বুঝে, মানে এক ধরনের যদি সমর্থনই পেয়ে যায় এই যে মব কালচার যারা করছে, তাহলে তো এটা আসলে কোনোভাবেই ঠেকানো যাবে না। সরকারের বক্তব্য খুব একটা যুক্তিপূর্ণ না,
কারণ হচ্ছে যে আমি শক্তি প্রয়োগ করব না, তাই একজন লোক আমার ঘরে ঢুকে যাবে, আমাকে বের করে আনবে, জুতার মালা দিবে, এবং একজন আবার আমার গালে জুতা দিয়ে বাড়ি দিবে। এই সরকারের নিজের উপলব্ধি করতে হবে এই সন্ত্রাস তার গালে পড়ছে, এই সন্ত্রাস, এই জুতার মালা তার গলায় পড়ছে। এটি যখন বুঝতে পারবে, দেখুন আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না। আওয়ামী লীগ খারাপ ছিল, ফ্যাসিবাদী শাসন করেছে, 1400 মানুষ মেরেছে, 30,000 মানুষকে আহত করেছে, এগুলো সব ফ্যাক্ট। এর যখন কোনো ভিন্ন বয়ান কেউ দাঁড় করায় তাকে আমরা মতলববাজ মনে করি। কিন্তু তাই বলে আমি এখন একটা ভিন্ন প্রতিহিংসা দাঁড় করাবো, ঘর থেকে লোক ধরে ধরে এনে বের করব, এই 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন, এটি একটি অরাজকতার জায়গায় দেশকে নিয়ে যাবে। তখন মনে হবে দেশে কোনো সরকার নেই, তখন মনে হবে রাষ্ট্র আসলে কাজ করছে না। এই উপলব্ধিটি বাংলাদেশের নাগরিকদের জন্য ভালো না। তারা ইতিমধ্যেই ভয় পেতে শুরু করেছেন যে শেখ হাসিনা তো তাও কোনো রকমে টিকিয়ে রেখেছিল, তাদের চেলা চামুন্ডারা লুটতরাজ করছিল, অর্থ পাচার করছিল, কিন্তু সরকার টিকে ছিল, রাষ্ট্র টিকে ছিল, মানুষ মুখ বুজেছিল, বোবা হয়েছিল। কিন্তু তারা ভয় পাচ্ছেন যে এই নতুন রাজনৈতিক যে সংস্কৃতি, এই যে মব সংস্কৃতি, তার পেছনের কুশীলব কারা? তারা কি সরকার থেকে সমর্থন পাচ্ছেন? নাহলে ঘটনা ঘটার পরে সরকার রিয়াক্ট করে কেন? এই যে 32 নম্বরে যে কর্মকাণ্ড হলো, সরকার চাইলে সেটি ঠেকাতে পারত। আপনি বুলডোজার জানেন, আপনি কোথা থেকে এক ইউটিউবার বলছে বুলডোজার কোথায় অবস্থান করছে, সরকার শুনতে পাচ্ছে না। কাজে আমরা দেখতে পাচ্ছি সরকারটিকে নির্লিপ্ত, এবং সরকারটি গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে বাংলাদেশকে যে এগিয়ে নিবে সেই জায়গাটিতে ব্যর্থ হচ্ছেন। দেখুন, আইনের শাসন মানুষের প্রধানতম দাবি। রাষ্ট্র যেন মুখ চিনে চিনে আইনের প্রয়োগ না করেন এবং প্রত্যেকটি নাগরিকের জন্য সমান সুযোগ থাকে। কাজেই এই জায়গাটিতে আপনাকে জিরো টলারেন্সে যেতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার কথাবার্তা অত্যন্ত অদায়িত্বশীল এবং হাস্যকর। এরকম একটা লোক উপদেষ্টা হলো কি করে? সেরকম অনেক উপদেষ্টা সম্পর্কে আমরা বলতে পারি, তারা যে বেঁচে ছিলেন এটি আমরা জানতাম না উপদেষ্টা হওয়ার আগে। কাজে এই অত ইররেলেভেন্ট লোকগুলো, যারা জুলাই অগাস্টে ছিলেন না, 16 বছরে ছিলেন না, কোনো কাজে ছিলেন না, তারা হঠাৎ করে উপদেষ্টা হয়েছেন এবং তারা ক্ষমতার মোহ তাদেরকে পেয়ে বসেছে। তারা নির্লিপ্ত, তারা অনেক কথা শোনেন, বাজারে কোনো কাজ করেন না, এবং তারা মনে করেন যে তারা ভদ্রচিত একটি সরকার, কাজ না করাটাও তাদের একটি কর্মকাণ্ডের অংশ। আমরা তো একটি কার্যকরী সরকার চাই। দেখুন, আপনি গণ অভ্যুত্থানের পটভূমিতে দাঁড়ানো সরকার, তাদের আমি মনে করি তারা যখন ম্যান্ডেটের ক্রাইসিসে ভোগে, আমার মনে হয় গণ অভ্যুত্থান হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যান্ডেট। এর বাইরে ম্যান্ডেটটা কি? কাজে সেই ম্যান্ডেট নিয়ে সে যখন আমার অপরচুনিটিটা নষ্ট করছে, আমি কিন্তু ইতিহাসে তাকেই দায়বদ্ধ করব। আজকে মব ভায়োলেন্সের জন্য সিম্প্যাথি কে পাচ্ছে? পলাতক শক্তি পাচ্ছে। আপনি সিনিয়র সিটিজেনকে যখন অপমান করছেন, আপনি বাংলাদেশ রাষ্ট্রকে অপমান করছেন। কাজেই এই জিনিসটা বুঝতে হবে, তারা সিম্প্যাথি ক্রিয়েট করছে পলাতক শক্তির, ফ্যাসিস্ট শক্তির পক্ষে। তারা আজকে হালকা চালে অনেক কথা বলতে পারেন, তাদের উচিত ছিল পদত্যাগ করা। একটি মব ভায়োলেন্স যেন একজন উপদেষ্টা পদত্যাগ করেন। এই যদি না হয়, দেখুন এই সরকারটির আরেকটি বড় দুর্বলতা হচ্ছে তাদের কোনো জবাবদিহিতা নাই। কাজেই তার মানে কি তারা বেপরোয়া হয়ে উঠবেন? মব সন্ত্রাস কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এখানে কেউ উস্কানি দিচ্ছে, কারো গরু রেডি আছে, বুলডোজার রেডি আছে, সেটা প্রথম আলোর গেটের সামনে হোক, 32 নম্বরে হোক, নুরুল হুদার বাসায় হোক, এটি ওয়েল অর্কেস্ট্রেটেড। তাহলে সরকার এত কথা বুঝতে পারেন, তারা বুঝতে পারেন না এই সন্ত্রাস কারা করছেন? তাদেরকে আপনি এখন পর্যন্ত দেখেছেন? এমন অদ্ভুত লোককে আমরা দেখেছি পরে গরুর মালা নিয়ে বেরিয়ে আসছেন, এবং তার পক্ষে কিছু রাজনৈতিক শক্তি জড়ো হয়েছে। লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। এই যদি হয় গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতির সংস্কৃতি, আমি যদি দেখি মানুষ অভ্যুত্থানটিকে প্রশ্ন করছে, আমি খুব একটা অবাক হব না। এবং এর দায় কিন্তু এই সরকারকে নিতে হবে, এই সো কল্ড উপদেষ্টাদের নিতে হবে। এদেরকে অনেককেই আমার যোগ্য মনে হয় না, শারীরিকভাবে না, মানসিকভাবে না। তাদেরও চিকিৎসা দরকার। কেননা তারা কি করছেন? আপনি এই মব ভায়োলেন্স তারা ম্যানেজ করতে পারলেন না কেন? যখন দুপুরবেলা মামলা হলো, ওয়েল প্রেডিক্টেড যে এখন কিছু লোক রওনা দিতে পারেন, এটি আপনি আগের থেকেই করবেন। পুলিশ এখন আবার জায়গা মতো এসেছে, আপনার রাজনৈতিক দলকে ডেকে আপনি কথা বলবেন। সরকারটিকে আমরা তৎপর দেখতে চাই। এখানে নুরুল হুদার একটা উপযুক্ত তদন্ত হোক, বিচার হোক। ইতিহাসে যেন আমরা দেখতে পাই একজন সিইসিকে আমরা এইভাবে বিচার করতে পেরেছিলাম, এবং আপনি তার সাথে জড়িত অন্যদের, আপনি যদি বেসামরিক ব্যুরোক্রেসির কথা ধরেন, সেই যে ঢাকার জেলা প্রশাসক, তারপরে অন্যান্য যারা আছেন, এদেরকেও আপনার খুঁজে বের করতে হবে কারা রাতের ভোট
আয়োজন করেছিলেন, কারা ডামি ভোট আয়োজন করেছিলেন, কারা বিনা ভোট আয়োজন করেছিলেন। আওয়ামী লীগের রাজনৈতিক বয়ানের দুটি প্রধান জিনিস ছিল ভোটের অধিকার, ভাতের অধিকার। তারা দুটিকে নষ্ট করে গেছেন। ভোটের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছেন, লুটতরাজ করে ভাটের অধিকার থেকে মানুষকে সরিয়েছেন। 100 বছর আমরা এই গল্প বলতে চাই। এই মব ভায়োলেন্স আমাদেরকে সেই গল্প বলতে দিচ্ছে না দিনের শুরুতেই। একদম পরিষ্কার। একটা বিরতি নিব, কারণ নির্বাচনে যেহেতু কথা উঠছে, বিরতিতে ফিরে এসে নির্বাচন প্রসঙ্গে কথা বলবো। দর্শক আপনারা আছেন জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে, একটা বিরতি নিয়ে ফিরে আসছি। বিরতি পরে আবার স্বাগত জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার। আবারও স্বাগত দুজনকে। সোহরাব হাসান যে নির্বাচন নিয়ে কথা বলছেন, শঙ্কার কথা বলেছেন, তারেক রহমানের সঙ্গে একটা বৈঠকের পরে প্রধান উপদেষ্টার এটা মোটামুটি কেটে গেছে বলেই ধরা হয়, কিন্তু সরকারের কাছ থেকে কিন্তু কোনো রকম কনক্রিট ডেট কিন্তু এখনো পাওয়া যায়নি। ইসি বলছে, নির্বাচন কমিশন বলছে যে সময় মতো একটা তারিখ ঘোষণা হবে। এটা নিয়েও কিন্তু এক ধরনের গোয়েবলস আছে। এটা নিয়ে লন্ডন বৈঠকের আগে যে অনিশ্চয়তা, অস্থিরতা এবং কি বলে যে বিরোধ বা এক ধরনের যুদ্ধমান অবস্থা, সেটা কিন্তু নেই। কারণ কিন্তু আরো দুইটা কারণ এই বৈঠকের পরেই জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনাগুলো বেশ গতি পেয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, মত দ্বিমত হয়েছে, নির্বাচন কমিশনও নড়ে চড়ে বসছে। কবে তারিখ ঘোষণা করা হবে সেটি, কিন্তু আচরণবিধি চূড়ান্ত করেছে। এই নিবন্ধনের যারা নতুন দল, তারা 100 কতটি দল, 145টা দল মাত্র, 28টা না 29টা আছে এবং এর সাথে 145টা দল বা যত দল আছে, মানে শতফল ফুটতে দাও। এখন নির্বাচন কমিশন আরেকটি কথা বলছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা তারা বলছে যে সরকার সহায়তা না করলে নির্বাচন করা সম্ভব না। কিন্তু দ্বিতীয় কথাটি তাদের বলা উচিত, রাজনৈতিক দলগুলো সহায়তা না করলে। কারণ রাজনৈতিক দলগুলো এখন যে এই লন্ডন বৈঠকের পর আরেকটি কি বলে ইতিবাচক দিক, সেটা হচ্ছে যে উত্তেজনা ছিল, মানে যে যেরকম পারে। এনসিপি কোথায় কোথায় কিভাবে নির্বাচন করবে এটার একটা পরিকল্পনা হয়েছিল। বিএনপি কোথায় কোথায় তার অবস্থান শক্ত করবে এটা হয়েছিল। জামাত ইসলাম হয়েছিল, অন্য বাম দলগুলো। তা আমার মনে হয় যে ওই উত্তাপটা অনেকটা কমেছে। এখন নির্বাচনটি হওয়ার আগে এখানে সরকারের দায়িত্ব কিন্তু প্রধান, সরকারকে শক্ত হতে হবে। এখন যে চাপ দিবে সেখানে যদি নতি স্বীকার করে, সে তো নীতির উপর থাকবে, যে নীতিগত কি লন্ডন বৈঠকটা কেন প্রয়োজন হলো। কারণ বিএনপিকে এক ধরনের ধারণা দেওয়া হলো যে বিএনপি না ছাড়াও এই সরকার চলে। তো এটা কি বাংলাদেশে এখন বাস্তবতা যে আওয়ামী লীগ মাঠে নাই আর বিএনপি ছাড়া নির্বাচন হবে, বা বিএনপিকে বলা হবে যে তুমি এই শর্তে আসতে হবে? এটা তাহলে আওয়ামী লীগ সরকারের মতো হলো যে বিএনপিকে তার শর্তে নির্বাচনে যেতে হবে। কথা হচ্ছে একটা পারস্পরিক আস্থার উপরে কিন্তু এই সরকারটি গঠিত। সেই আস্থাটা ভেঙে যাচ্ছে কেন? সরকারের কোনো আচরণে, কোনো ব্যাপারে সরকার কিছু সমস্যা তো আছে। আমাদের কি বলে পর্বত প্রমাণ সমস্যা বাংলাদেশের, 17 কোটি মানুষ, এতটুকু ভূখণ্ড এবং সম্পদের যে বৈষম্য প্রাচীর সমান, সেখানে সরকারের প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে ন্যায্যতার ভিত্তিতে। কিছু সমস্যা তো সরকার নিজেই আহ্বান করছে। আপনি এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে নতুন চাকরি বিধি বা কীভাবেই করা যাবে, আপনি 8 দিনের মধ্যে যে কাউকে আপনি সরিয়ে দিতে পারবেন। সরকার এত ভয় কেন? নির্বাচিত সরকার দেখুক, মানে সরকার চাইবে যে এদের সরকারি কর্মকর্তা আস্থা। হ্যাঁ, এটাও কিন্তু এক ধরনের মব ভায়োলেন্স। কারণ যারা অপরাধ করেছে তারা কিন্তু পার পেয়ে যাবে বিগত সরকারে আমলে, বরং এখন তারা সবাই আন্দোলনে থাকবে এবং সরকারকে দেখাবে যে একটা নিবর্তনমূলক আইন করতেছে। এবং বাংলাদেশের সচিবালয়ে এ ধরনের লাগাতার সভা সমাবেশ, মিছিল, বিক্ষোভ কখনো হয়নি। এনবিআর ভালো প্রস্তাব, সেটা IMF-এর ইস্যুই হোক বা ভালো মন্দ, সেটা বিতর্ক থাকতে পারে। অংশীজনদের আপনি আস্থা এনে তো করতে হবে। কারণ এনবিআর একটা বড় ভয়, কারণ বাংলাদেশ প্রশাসন চালাতে প্রশাসন ক্যাডার। এনবিআরের ভয় যে এইটা যদি ভাগ হয়ে যায় তখন প্রশাসন ক্যাডারে আরও জবরদস্তি করবে, আরও তাদের প্রভাব বাড়বে এবং বাণিজ্য ক্যাডারে কোনো জায়গা থাকবে না।
এই আন্দোলনগুলোর প্রসঙ্গে একটু আবার আসবো, আমি একটু ওই নির্বাচন প্রসঙ্গে আশরাফ কাছের কাছে নিয়ে নিই। নির্বাচন বিষয়টা নিয়ে মানে আমি জানি না ধোঁয়াশা কেন তৈরি হয়, কারণ বারবার বলা হচ্ছে এবং প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকেও বলা হচ্ছে যে উনি যেটা আগে বলেছিলেন জুনের পরে একদিনও ক্ষমতায় থাকবেন না, শেষ পর্যন্ত সেটা ফেব্রুয়ারি পর্যন্ত এসছে। যাই হোক, এটা ভালো, কিন্তু তারপর আবার একটা দল গোসা করলো, কেন তার সঙ্গে আলাদা করে আলোচনা, কেন যৌথ ব্রিফিং, আমি জানি না। এটা কি মানে দেশ তো এখন স্বাভাবিক অবস্থায় নাই গণ আন্দোলনের পরে, সেখানে দেশটা স্বাভাবিক অবস্থায় চালানোর জন্য একটা বড় রাজনৈতিক দলের দ্বিতীয় শীর্ষ নেতার সঙ্গে আলোচনা হতেই পারে, সমস্যাটা কি? দেখুন, আমাদের লন্ডন বৈঠক কিন্তু একটা বড় ব্রেক থ্রু হয়েছে, কারণ সরকারটি একটা অচল অবস্থার দিকে চলে গেছিল এবং নির্বাচনের মতো একটি বিষয়কে কেন্দ্র করে তাহলে আমাদের যে বিচার অথবা সংস্কার সেগুলো কবে হবে। কাজেই আমার মনে হয় সরকার তার গা রক্ষা করেছে লন্ডনে তারেক রহমানের সাথে মিটিংয়ের আয়োজন করে, কারণ আপনি বিএনপি সবচেয়ে বড় দল এবং কালকে যদি নির্বাচন হয় বা এক বছর পরেও হয়, আপনি ফলাফল দেখলেই টের পাবেন আজকের আস্ফালন, আজকের উত্তেজনা যারা করছে আর ভোটের রাজনীতিতে তারা কোথায়। এবং অনেকেই কিন্তু আছে মিডিয়াতে অনেক প্রায়োরিটি পাচ্ছে, উত্তেজনা তৈরি করছে, মব ভায়োলেন্সের সঙ্গী হচ্ছে, জনগণ তাদের ভোট দিবে কিনা আমি সন্দিহান। এবং যারা অনেকটা ধর্মীয় গোঁড়ামি করে ধর্মের নামে মানুষকে ভয় দেখাতে চাচ্ছে তাদেরকেও জনগণ অতীতে বর্জন করেছে। এখন লন্ডনের যে ঘটনা ঘটেছে আপনি খেয়াল করে দেখবেন যে ঐকমত্য কমিশনের পরবর্তী মিটিংগুলো কিন্তু অনেক স্মুথ হয়েছে। বিএনপি অনেক জায়গায় ছাড় দিতে শুরু করেছে যেটা তারা আগে কখনো বলে নাই। দেখুন, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তারা বুঝতে পারছে যে বাজারে আওয়ামী লীগ পালিয়ে গেছে এবং নির্বাচন হলে তারা ভালো করবে, তারা সরকার পরিচালনার স্বপ্ন দেখছে। তাদের অনেক দাবি দেওয়া কিন্তু তাদের পক্ষে মেনে নেওয়া কঠিন। তাদের নেতৃত্বের পক্ষে, তাদের শাসনের পক্ষে, ধরেন ৭০ অনুচ্ছেদ আপনি যদি এখন এমন করে ফেলেন যে হর্স ট্রেডিংয়ের একটা বাজার বসে গেল, তাহলে এটা শাসক দল কী করে সংসদ চালাবেন? কাজে বিএনপিকে অনেক প্র্যাগমেটিক হতে হচ্ছে। আবার নতুন দল এনসিপিকে মনে হচ্ছে যে পৃথিবীটা পুরোটাই তাদের দখলে, এখন তারা যত ইচ্ছা সব সংস্কার বলবেন। ভোটের রাজনীতিতে কেমন করবেন আমার প্রতিদিন সন্দেহ বাড়ছে। কালকে বলেছেন ৩০০ আসনে জিতে আসবে। হ্যাঁ, তারা নাকি ৩০০ আসনে জিতবেন। আমি জামানত বাজেয়াপ্ত করার একটি লিস্ট করেছি, মিলিয়ে দেখব নির্বাচনের পরে। কেননা টক শোতে কথা বলা, পত্রিকায় সাক্ষাৎকার দেওয়া এবং কোনো পত্রিকার অতি উৎসাহী ভূমিকা এদের নিয়ে, এতে বেলুনটি যে কিভাবে ফুটবে এটি দেখার বিষয় রয়েছে। যদি না তারা রাজনীতিতে ফেরে, তাদের উচিত ছিল রাজনীতি করা, তারা সেটি করেনি। তারা অনেক গোয়েন্দা সংস্থার সাথে সরকারের সাথে মিলেঝিলে দুজন উপদেষ্টা এখনও রেখে দিয়েছেন। সব কিছুই তাদের জন্য আমার নেতিবাচক মনে হচ্ছে। নির্বাচনে লন্ডনে যেই অগ্রগতি হলো, পরে সরকারের সমস্যাটা কি? ওখান থেকে বসেই তো নির্বাচন কমিশনকে বলে দেওয়া যেত যে ফেব্রুয়ারির এত তারিখে নির্বাচন। সরকারটি অনেক কিছুতে নিজেকে জড়িত রাখতে চাচ্ছে, স্টেক হোল্ডারদেরকে কনফিউশনে রাখতে চাচ্ছে, জনগণকে একটা ধোঁয়াশার মধ্যে রাখতে চাচ্ছে। অত্যন্ত বাজে অভ্যাস। এবং এটি একমাত্র এই এনজিও ব্যাকগ্রাউন্ড এবং অনেক কথা বলবে কিছু না বলে এই একটা ওরিয়েন্টেশন আছে। দেখুন, আমাদের সময় কম, আমাদের বড় জোর 8 মাস রয়েছে। যদি আমরা ফেব্রুয়ারিকে ধরি, আপনাকে 8 মাসে প্রণিধানযোগ্য 10টি বড় সংস্কার করতে হবে, আপনাকে নির্বাচন করতে হবে, আপনাকে বিদায় নিতে হবে সুন্দর করে, যাতে আপনাকে বিদায় নেওয়ার পরে কেউ খোঁজ না করে। এই যে ঘটনাগুলো, এগুলো তার দায়িত্বের সাথে দারুণভাবে যুক্ত। এখন দেখুন, তাকে গণ অভ্যুত্থানের পরে যে কারণেই হোক, আমি প্রায় বলে থাকি 5 থেকে 8ই অগস্ট কী ঘটেছিল এটা নিশ্চয়ই বাংলাদেশে একদিন জানতে পারবে। তারা কোত্থেকে এসছেন, কে তাদেরকে রেকমেন্ড করেছেন, ক্যান্টনমেন্টে কে কী ভূমিকা রেখেছেন, এটা আমরা জানবো কোনো এক সময়। কাজেই তাদের উচিত হবে, দেখুন এনবিআর অথবা সচিবালয়ে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো তারা এই গণ্ডগোল আগ বাড়িয়ে তারা উস্কানি দিয়েছেন। এটি তাদের এখতিয়ারের কাজ না। তাদের কাজ নির্বাচন অনুষ্ঠান করা, তাদের কাজ সংস্কার নিশ্চিত করা, তাদের বিচারের একটি প্রক্রিয়া এগিয়ে যাওয়া। আমাদের বারবার যেটি হয়, 2007-08-এও হয়েছে, আমরা অ্যাম্বিশাস হয়ে উঠি। আমরা ছোটোবেলা থেকে যত ধরনের কর্মকাণ্ড করতে চেয়েছিলাম, অ্যাক্টিভিস্ট হিসাবে ফুটপাতে দাঁড়িয়ে যা সব ঘটনা ঘটাতে চেয়েছিলাম, এখন সরকারে যেহেতু তত্ত্বাবধায়ক সরকারে উঠেছি, ওগুলো করার চেষ্টা করছি। কেউ পরিবেশের দিকে যাচ্ছি, কেউ ওই দিকে যাচ্ছি, ওই দিকে যাচ্ছি। হাস্যকর, মানে মনে হচ্ছে যে সরকারটির আজীবন ক্ষমতায় থাকার এখতিয়ার আছে এবং তাকে খুব রিল্যাক্সলি
খুব লেট ব্যাক সিচুয়েশনে দেখতে পাচ্ছি। মানে এই সিচুয়েশনের সাথে একদম মানাচ্ছে না সরকারের আচরণ। আপনি জানেন যে একটা দ্বীপে নৌযান উদ্বোধন করতে 6 জন উপদেষ্টা গেছিলেন, কোন সরকারে যেতে পারেন? এই 6 জন উপদেষ্টার কোনো কাজ নেই। কাজেই আমরা সরকারটিকে পয়েন্টের দিক থেকে দেখুন, এই সরকারের পক্ষে আছি, সমর্থন করেছি, এখনও আছি, কিন্তু তাকে তো আমার রেটিং করতে হবে, তারও তো রিপোর্ট কার্ড দাঁড় করাতে হবে। অতীতে 3 মাসে তত্ত্বাবধায়ক সরকার যে কাজ করেছে তার 10 ভাগের 1 ভাগ কাজও এই সরকার করতে পারছে এখন পর্যন্ত। কিন্তু আপনি যদি দেখেন সব রাজনৈতিক দল তাকে সমর্থন করেছে। বিএনপির আমরা অনেক সমালোচনা করি, মাঠে ঘাটে চাঁদাবাজি, সন্ত্রাস ইত্যাদি ইত্যাদি। সরকারকে সহযোগিতার ক্ষেত্রে বিএনপির প্রধান বা দ্বিতীয় প্রধান তারেক রহমান কনসিস্টেন্টলি 10 মাস ধরে একই ধৈর্য দেখিয়েছেন, মানে সুলিখিত কথা বলেছেন, এবং এমনকি খালেদা জিয়া তার নেতৃবর্গকে বলেছেন প্রফেসর ইউনূসের সাথে সরকারের সাথে বিরোধে না জড়াতে। এইরকম ফেভারেবল সিচুয়েশনে থেকে কতটা ইনএফিশিয়েন্ট হলে সরকারের চেহারাটা এরকম হয় নির্বাচনের বিষয়ে। এবং প্রতিদিন আপনি জানেন নির্বাচনের ডেট না প্রকাশ করে তারা বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচনী সংস্কৃতির ক্ষতি করছেন। জি, সেই জায়গাটা আলোচনা আসবে যে আন্দোলনগুলো জিইয়ে রাখা, সচিবালয়ে, এনবিআরে, এখানে সেখানে, এই জিইয়ে রাখার পিছনে ওই শর্ত মানে যদি আশরাফ কাছে তার মতো ব্যাখ্যা করেছেন, ওই যে এনজিও একটু কম কথা বলে অনেক কিছু ঝুলিয়ে রাখে, বলার চেষ্টা করে বলে না, সেই জায়গাটা কেন এরকম হবে এই জায়গাটা আলোচনায় আসে। একটা ছোট বিরতি নিয়ে আসে। দর্শক, আপনারা আছেন জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণ। বিরতি পরে আবারও স্বাগত জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন প্রথম আলো যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার। দুজনকে আবারও স্বাগত। সোহরাব হাসান, ওই যে আন্দোলনগুলো জিইয়ে রাখা, যেটি আশরাফ কায়সার বললেন যে এত জায়গায় হাত দেওয়ার দরকার ছিল না, তো শুধু শুধু আন্দোলনটা, মানে আমি জানি না, ওই বিভিন্ন প্রতিষ্ঠানে কথা হয় যে গ্রুপিং করে রাখে মালিকরা নিজেরাই, কারণটা কি? সরকার যে কোনো জায়গায় হাত দিতে পারে, কিন্তু সেটা সেই হাতটা কাজে লাগতে হবে, তো জনগণের কল্যাণে আসতে হবে, কর্মসংস্কৃতির উন্নতি হতে হবে, এবং প্রশাসনিক কাঠামোটা উন্নত হতে হবে। এতগুলো কমিশন করেছে ভালো, কিন্তু শিক্ষা কমিশনটা করা উচিত ছিল, অর্থনৈতিক বৈষম্যের কমিশন করা উচিত ছিল বলে মনে করি। কারণ শ্বেতপত্র প্রণয়ন কমিটির এটা তো রিপোর্ট আছে, এটা নিয়ে তো কোনো কথা, ওইটা পুরো অর্থনীতি না, মানে আগামী দিনের অর্থনীতি কি হবে, শ্বেতপত্র বাজেটই তো আগামী দিনে কি হবে সেটা পেলাম না। না, সেটাই শ্বেতপত্র কমিটিতে কী কী দুর্নীতি হয়েছে কি সেটা ধরে সরকার এগোতে পারে, কিন্তু এই কমিটির প্রধান তো বলেছেন যে সরকার এরপর আর কোনো কিছু করেনি। যে বিষয়টি হচ্ছে যে সরকার করতে পারে, কিন্তু কতটা পারবে, কতটা শেষ করতে পারবে। এখন এমন যদি হয় সরকার সব কিছু ধরে পরে সব এলোমেলো হয়ে গেল, মানে সব বিশৃঙ্খল অবস্থায় তৈরি করলো, এবং বিশৃঙ্খল অবস্থায় যদি এই 8 মাস সময় আছে মাত্র, 8 মাস সময়ের মধ্যে এত সমস্যা, তার মধ্যে নির্বাচন করতে হবে, এবং নির্বাচন তারিখ হওয়ার পর কিন্তু মানুষের এই সরকারের প্রতি মানুষ তাকাবে না, মানুষ তাকাবে আগামী সরকারের দিকে, কারা আসবে। সুতরাং সরকার তখন দায়িত্ব হবে দৈনন্দিন কাজ, এবং এখন থেকেই সরকার হওয়া উচিত। আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি মনে করি, সেটা হলো এই সরকারের কাছে কেন নির্বাচন চাইতে হবে। এই সরকার তো রাজনৈতিক সরকার না। এই সরকারটা আসছে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, সেই জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্যে তার তো প্রথম অগ্রাধিকার হবে ভোটের জন্যে, সংস্কার সেটাও ভোটের জন্যে, দুর্নীতির বিচার সেটাও ভোটের জন্য। তারা তো বলে যে মানে এই সরকার শুধু ভোট করার জন্য, এখন যেটা শুধু ভোট করার জন্য নাই, এটা হচ্ছে টেকনিক্যাল কথা, এবং এটা হচ্ছে তাদের যাদের সুবিধা হয়। কথা হচ্ছে ভোট করা মানে শুধু ভোট না, ন্যায্য ভোট করার জন্য প্রশাসনটা ন্যায্য হতে হবে, পুলিশ ন্যায্য আচরণ করবে, প্রতিষ্ঠানগুলো ন্যায্য হতে হবে। সে কারণেই এই যে সংস্কার দরকার, সংস্কার করেছে। সংস্কার নেই তো কেউ আপত্তি করে না, কেউ বিরোধিতা করেনি। যে সংস্কারের সুপারিশগুলো নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট না, যেগুলো সংবিধানের সাথে সংশ্লিষ্ট না, সেগুলো তো সরকার বাস্তবায়ন করতে পারত, কিন্তু কোনো পদক্ষেপ দেখি না, মানে দৃশ্যমান নয়। একটা হচ্ছে সরকারের মধ্যে প্রথম থেকেই একটা দ্বিধাদ্বন্দ্ব যে তারা কতদিন থাকবে। এই সরকার তো প্রথম দিন এসে সময়সীমা নির্ধারণ করা উচিত ছিল, মানে নিজের থেকে, এটা অন্যের দাবির থেকে না, এখন তো হচ্ছে দাবির থেকে, যে তারা যদি বলতো আমরা 1 বছরের মধ্যে এই কাজগুলো করব। এখন 1.5 বছর সময় দিয়েছে
সেনাপ্রধান এক ধরনের সময় দিয়েছে, রাজনৈতিক দলগুলো এক ধরনের সময়ের কথা বলছে। বিএনপি তো এসে তিন মাসের মধ্যে নির্বাচন চেয়েছে, এবং তারা তো এখনও বলে যে ইতিমধ্যে তিনটি তত্ত্বাবধায়ক সরকারের সময় এরা পার শেষ হয়ে করেছে, গেছে, হ্যাঁ। যে আর কতটা তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা পার করব। কারণ লতিফুর রহমান কি সবচেয়ে বেশি কঠিন অবস্থায় নির্বাচন করেছে লতিফুর রহমান এবং বিচারপতি হাবিবুর রহমান। এর চেয়ে তো কঠিন অবস্থা না কিন্তু। এবং এগুলো নিয়ে এখন কোনো প্রশ্ন নাই। আচ্ছা, প্রশ্ন নাই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে হয়তো লন্ডন বৈঠক এই কারণেই গুরুত্বপূর্ণ যে দূরত্ব হয়েছিল, যে ভুল বোঝাবুঝি হয়েছিল, যে অবিশ্বাস তৈরি হয়েছিল, সে অবিশ্বাসটা কেটেছে। এখন সরকারই উচিত নির্বাচনমুখী হওয়া এবং যে কাজটা অত্যাবশ্যকীয় সেই কাজটাই করা। দৈনন্দিন মানুষের নিরাপত্তা হচ্ছে জরুরি, সেই নিরাপত্তা তো দিতে পারছে না। আশা করি যে কথাটা বললো না যে পুলিশ মানে নির্বাচনে সুষ্ঠু সুন্দর ন্যায্য নির্বাচন করার জন্য তো নির্বাচন কমিশন সবচেয়ে বেশি সহযোগিতা নিতে হবে পুলিশের। একটা সংস্কার কমিশন হয়েছিল, রিপোর্ট হয়েছে, আমরা কিন্তু জানি না, এটা নিয়ে কোনো আলোচনাও নাই। এই এখনকার যে আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে দিয়ে সুন্দর নির্বাচন, যেখানে একটা মব ভায়োলেন্সই তারা আসলে মানে ঠেকাতে এগিয়ে আসে না, সম্ভব কিনা? একদমই সম্ভব না। এবং সরকার গত 10 মাসে রাষ্ট্রের ক্যাপাসিটি, সরকারের ক্যাপাসিটি বাড়াতে কোনো কাজ করেনি। কমিশনগুলো করেছে, কিছু লোককে কমিশনের প্রধান করেছে, লোক দেখানো রিপোর্ট করেছে এবং প্রচুর কাগজপত্র ফটোস্টেট করা হয়েছে, কোনো কাজের কাজ হয়নি। আপনি দেখুন, নির্বাচন অথবা সংবিধানের সাথে মানে জোড়া লাগানো না এমন অন্তত 10টি কাজ আপনি করে ফেলতে পারতেন। সরকারকে আমরা কাজ করার ভঙ্গিটা এফিশিয়েন্ট দেখছি না, এবং দ্বিধাপূর্ণ সরকার। তাদের ভেতরে ভেতরে কারো কোনো মতলব গ্রো করেছে কিনা এই সন্দেহ হচ্ছে। তারা নির্দিষ্ট মেয়াদে নির্বাচন করবেন কিনা আজও বাংলাদেশের মানুষ সন্দিহান। এই সরকারকে নিয়ে এত সন্দেহ প্রকাশ করতে হবে কেন? এটি রাজনৈতিক সরকারের চরিত্র, কিন্তু এই সরকারের ভেতরে এই বীজ কিভাবে ঢুকলো? আরেকটা জিনিস হচ্ছে যে আপনি নির্বাচনটি যেই মুহূর্তে ঘোষণা করবেন, আপনার আর কোনো আলোচনা প্রাধান্য পাবে না। নমিনেশন প্রাধান্য পাবে, ইশতেহার প্রাধান্য পাবে, আপনার আরপিও সংশোধন প্রাধান্য পাবে। তাহলে আমাদের সংস্কারের আলোচনা কোথায় যাবে? গত অনেক 7-8-এর সরকার কিন্তু অনেক কিছু করার চেষ্টা করেছিল গুরুতর অপরাধ দমন সংক্রান্ত, তারপরে দৌড় দিয়ে পালিয়ে গেছে, যার হাতে পেরেছে ক্ষমতা দিয়ে চলে গেছে। এই সরকারকে আমি ঠিক একই জায়গায় দেখছি, এবং তারা কাজের কাজ কিছু করতে পারছেন না, এবং বিভিন্ন বড় বড় নামের ব্যক্তিবর্গ কাজের দিক থেকে তাদেরকে আমাদের মনে হচ্ছে যে একে অন্যের সাথে এক ক্যাবিনেটে বসে কিনা, এবং কোনো রকমের কোঅর্ডিনেশন নাই, এবং এতটা ফেভারেবল রাজনৈতিক মাঠ, এত জনগণের সমর্থন কখনো ছিল না ইতিহাসে। আপনি যখন 3 মাসের অতীতে তত্ত্বাবধায়ক সরকারগুলো বলছেন, সব সময় তার একটা বড় বিরোধী পক্ষ বাজারে ছিল, যারা ক্ষমতাচ্যুত হয়েছেন, যাদেরকে আরেকবার মানুষ হয়তো ভোট দিচ্ছেন না। এনারা 10 মাসে আমাদের সমস্ত সুবর্ণ সুযোগ, দ্য অপরচুনিটিজ উই হ্যাড, সব নষ্ট করেছেন। এখন দেখুন, এদের পক্ষে কথা বলার লোক কমে যাচ্ছে। এমনকি যে নতুন রাজনৈতিক দলটি হয়েছে, তাদের কোনো দরকার ছিল তার প্রতি পক্ষপাত দেখানো, এবং তারা তার নিয়োগকর্তা বলা, তাদের কাউকে কাউকে মাস্টারমাইন্ড বলে এদের রাজনৈতিক ভবিষ্যৎটি নষ্ট করা হয়েছে। এখন তারা ব্যবহার করছেন, তারা তো মাস্টারমাইন্ড। এখন তারা রাজনীতিতে, কেউ বলছেন 400 আসনের মধ্যে 300 আসন পাবেন তারা। আমার খুব খারাপ লাগবে এবং করুণা হবে ইলেকশনের পরে তাদেরকে দেখতে, এবং অভ্যুত্থানের প্রতিনায়ক হিসাবে এই লোকগুলোকে, এই ছেলেগুলোকে বাজারে আপনি দেখতে পাবেন। প্রফেসর ইউনূস, তার সরকার, উপদেষ্টাদের দায় নিতে হবে এই তরুণদেরকে রাজনীতির মাঠে বিভ্রান্ত করার জন্য। তার উচিত ছিল একটি দলনিরপেক্ষ সরকার হওয়া। বিএনপিকে 8-9 মাস বিএনপিকে মার্জিনালাইজ করার চেষ্টা করা হয়েছে। এই অপরাধের শাস্তি কী? যেমন গত একজন প্রধান নির্বাচন কমিশনার বিএনপি ভাঙতে গিয়ে বলেছিলেন যে আমি আহাম্মকের মতো কাজ করেছি। তো এই সরকারও নিশ্চয়ই পরবর্তীতে বলবে, তাতে আমাদের লাভ কি হবে? লাভ একটাই হবে যে তারা মূল্যবান সময় নষ্ট করেছেন। দেখুন, আমরা এখন পলাতকদেরকে আবার রিসারফেসড হতে দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, সভা সমিতিতে। এই সুযোগ তারা আগামী 5 বছরও পেত না যদি সরকারটি সত্যিকার অর্থে কঠোর হাতে তার কাজটি করত। অনেক 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 ধন্যবাদ। আশার কাছে অনেক পরিষ্কার। সোহরাব হোসেন, আপনাকে ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের কাছ থেকে অনেকগুলো তথ্যই আসলে ভালো জানলাম। আজকে আলোচনা আমার কাছে মনে হয় ভালো হয়েছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, এই ছিল জেড এস আর নির্মিত আজকের সংবাদ সম্প্রসারণে ডিবিসি সংবাদ।